মা টুনি, তোর আজ বিয়ে। তোকে অনেক সুন্দর লাগছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। নতুন বাড়িতে সবাই তোকে অনেক ভালোবাসবে। তুই বোবা জেনেই ওই ছেলে তোকে বিয়ে করতে চাইছে। কি গো, হলো তোমাদের? বরপক্ষে সবাই যে চলে এসেছে। এই তো টুনিকে সাজানো শেষ। টুনিকে অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমাদের মেয়েকে অনেক সুন্দর লাগছে। ভেবেছিলাম মেয়েটা বোবা বলে কেউ মেয়েটাকে বিয়ে করতে চাইবে না, আর মেয়েটাকে কখনো বউ সাজে দেখতেও পাবো না। কিন্তু সৃষ্টিকর্তা আমার এই আশা আজ পূরণ করে দিয়েছে। সত্যি টোনা অনেক ভালো ছেলে, আর ওর পরিবারের সবাইও। মা টুনি, তুই টোনাকে কখনো কষ্ট দিস না, সব সময় হাসি খুশি থাকবি। দেখবি সবাই তোকে মাথায় করে রাখবে। হয়েছে হয়েছে, তোমাকে আর বোঝাতে হবে না। এমনিতেই দেরি হয়ে গেছে। আমার মেয়েটা কথা বলতে না পারলেও সবটা বুঝতে পারে। তুমি দেখো, টুনি শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করে নিবে। এরপর টোনা টুনিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে, আর সবাই টুনিকে অনেক ভালোবাসে। টুনি, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। দাদা, টুনি দিদি তোমাকে ডাকছে। মনে হয় টুনি দিদি তোমাকে কিছু বলতে চায়। টুনি আবার আমাকে কি বলবে? তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। টুনি দিদি তো ইশারা দিয়ে বলল তুমি আসার পর তোমাকেই সবটা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি টুনির কাছে যাচ্ছি, দেখছি টুনি আমাকে কি বলে। কি হয়েছে টুনি, তুমি আমাকে ডাকছো কেন? এ কি টুনি, তুমি ডিম দিয়েছো? হে তো অনেক খুশির খবর। ও বুঝেছি, এজন্যই আমাকে তুমি ডাকছিলে। আমার তো অনেক আনন্দ হচ্ছে, আমি বাবা হব। কি হলো? দাদা এভাবে হাসছে কেন? টুনি দিদি আবার দাদাকে কি বললো? গিয়ে দেখি তো। দাদা, কি হয়েছে? তুমি এভাবে হাসছিলে কেন? সুখী, খুশির খবর আছে, টুনি ডিম দিয়েছে, তুই পিসি হতে যাচ্ছিস। দাদা, তুমি সত্যি বলছো? আমি পিসি হব? আর টুনি দিদি দেখতে যেমন সুন্দর, ওর সন্তানও তেমন সুন্দর হবে? তা তো হবেই। তা তো বুঝলাম, কিন্তু আমার ভয় করছে। টুনি দিদি তো বোবা, কথা বলতে পারে না। ওর সন্তানও যদি বোবা হয়, তখন কি হবে? সুখী, তুই এভাবে বলিস না, টুনি মনে কষ্ট পাবে। আমার বিশ্বাস আমাদের সন্তান সুস্থ সবল হয়ে পৃথিবীতে জন্ম নিবে। তুমি কি বলো টুনি? টুনি মাথা নেড়ে সায় দেয়, আর বনের পাখিরা টুনিকে নানা রকম কথা বলতে শুরু করে, আর টুনিকে ভয় দেখাতে শুরু করে। আর বনের পাখিদের কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। তা দেখে টোনা বলতে থাকে, টুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? তুমি আমাকে বলো, তুমি এভাবে কেঁদো না। এরপর টুনি কান্না থামায়, আর টোনা বাড়ির বাহিরে যায়, আর টোনার কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টোনা, শুনলাম টুনি নাকি ডিম দিয়েছে। হ্যাঁ কাকুলি দিদি, তুমি ঠিকই শুনেছো। তা তোর সন্তানও যদি টুনির মতো বোবা হয়, তখন কি করবি? না কাকুলি দিদি, আমার সন্তান টুনির মতো বোবা হবে না। ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। ডাক্তারের কথা আবার আমার বিশ্বাস হয় না বাপু। ডাক্তার তো অনেক কথাই বলে, কিন্তু কোনোটাই ঠিক হয় না। আমি বলি কি, তুই টুনিকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যা। তান্ত্রিক বাবা টুনিকে দেখলে সবটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, এবার তবে আমি আসি। টোনা সেখান থেকে চলে যায়। বনের সবাই কানাকানি করছে, তাই টুনি কাঁদছিল। এবার আমি সবটা বুঝতে পেরেছি। না না, আমাকে এবার টুনিকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যেতেই হবে। তান্ত্রিক বাবাই পারবে সব সমস্যার সমাধান করতে। কি হয়েছে দাদা, তোমাকে এমন লাগছে কেন? কিছু না সুখী, ভাবছি টুনিকে আজ তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাব। হ্যাঁ দাদা, তুমি তাই করো, তাহলে তোমরা দুজনেই নিশ্চিন্ত হতে পারবে।
এরপর টোনা টুনিকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায়, আর তান্ত্রিক বাবা টুনিকে দেখে বলতে থাকে, যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে তান্ত্রিক বাবা? আসলে টুনি জন্ম থেকে বোবা নয়। টুনি একদিন ভুল করে এক ডাইনির বাগানের আম খেয়ে ফেলেছিল, আর ডাইনি টুনিকে আম খেতে দেখে ফেলেছিল। তাই ডাইনি টুনিকে আম চোর ভেবে অভিশাপ দিয়েছে, যার ফলে টুনি আর কথা বলতে পারে না। টুনির সন্তান যদি পৃথিবীতে জন্ম নেয়, তবে সেও বোবা হয়ে জন্ম নিবে। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? এখন ডাইনির অভিশাপ থেকে মুক্তির উপায় কি? এই নে, এটা একটা জাদুকরি আম। এই আম টুনিকে খাওয়ালে ডাইনির অভিশাপ কেটে যাবে, আর তোর সন্তানেরও কোনো ক্ষতি হবে না, আর টুনিও আবার কথা বলতে পারবে। সত্যি বলছেন তান্ত্রিক বাবা? এই আমটা টুনিকে খাওয়ালে টুনি ডাইনির হাত থেকে মুক্তি পাবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার তুই টুনিকে নিয়ে বাড়িতে যা। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা এবার বাড়িতে ফিরে যাচ্ছি। টোনা তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে টুনিকে নিয়ে বাড়িতে চলে যায়, আর টুনি তান্ত্রিক বাবার দেয়া আমটা খেয়ে নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, আর টুনি আমটা খাওয়ার পর টুনির ওপর থেকে ডাইনির দেয়া সব অভিশাপ কেটে যায়, আর টুনি কথা বলতে থাকে। টোনা, টোনা, আমি কথা বলতে পারছি। আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না টোনা। আরে তাই তো, তার মানে তান্ত্রিক বাবার দেয়া আমটা কাজ করেছে, যার কারণে তোমার উপর থেকে ডাইনির অভিশাপ কেটে গেছে। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ ডাইনির অভিশাপ থেকে আমাকে মুক্ত করার জন্য। আমার সন্তান আর আমার মতো বোবা হয়ে জন্ম নিবে না। আমার মতো অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হবে না আমার সন্তানকে। টুনি, এসব কথা বাদ দাও, যা হয়েছে হয়েছে। আমি আর ওসব কথা ভেবে মন খারাপ করতে চাই না। এখন আমরা অনেক আনন্দ করব। জাদুর আয়না, তুই আমায় বল তো, আমার থেকে শক্তিশালী আর কেউ আছে কিনা? হ্যাঁ আছে, টুনি পাখির ডিম থেকে যে সন্তান জন্ম নেবে, সে সন্তান হবে অনেক শক্তিশালী। তার শক্তির কাছে তোমার শক্তি কিছুই নয়। কে বললি তুই ওই টুনির সন্তান আমার থেকেও শক্তিশালী হবে? কিন্তু ওকে তো আমি অভিশাপ দিয়ে বোমা বানিয়ে দিয়েছিলাম, আর ওর সন্তানও তো বোমা হয়ে জন্ম নেওয়ার কথা। তোমার অভিশাপ থেকে টুনি মুক্তি পেয়েছে। টুনি এখন কথা বলতে পারে। টুনির সন্তানই হবে সবচেয়ে শক্তিশালী। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি ওই টুনির কাছে কিছুতেই হেরে যেতে পারি না। ওই টুনিকে আমি দেখে নিব। তুমি টুনির কোনো ক্ষতি করতে পারবে না, তাই বৃথা চেষ্টা করে নিজের বিপদ ডেকে আনো না। আমি বলি কি, তুমি এবার ভালো হয়ে যাও, না হলে তোমার মৃত্যু নিশ্চিত। এরপর ডাইনি কথা না বাড়িয়ে ভালো হওয়ার চেষ্টা করে, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম থেকে ফুটফুটে একটা মেয়ে সন্তানের জন্ম হয়। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও তো। মারে, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, ফলগুলো অনেক মজার ছিল, তুমি আমাকে রোজ রোজ এমন মজার ফল খেতে দিবে কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে রোজ রোজ মিষ্টি ফল খেতে দিব, তুই কোনো চিন্তা করিস না। টুনি তার স্বামী ও সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে, আর এরপর থেকে টুনির পরিবারে কোনো অশুভ শক্তির ছায়া পড়তে পারে না। মা বাবা তো মারা গেছে, মাত্র 4 দিন হলো, আর এত তাড়াতাড়ি তুমি আমার অভিষেক করাতে যাচ্ছ যে? বাবা, তোর বাবা মা মারা যাবার পর থেকে পুরো রাজ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমারও বয়স হয়েছে, তাই আমিও সবার মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পুরো রাজ্য নড়বড়ে হয়ে যাবে। যখন তখন প্রতিবেশী রাজ্য এসে আমাদের রাজ্যে আক্রমণ চালাবে, আমাদের রাজ্য দখল করে নিতে পারবে।
এখন একজন যোগ্য শাসক ভীষণ প্রয়োজন বাবা, তাই আমি তোকে অভিষেক করানোর সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করেছো তাই হবে। তোমরা সবাই শোনো, আজ থেকে আমি রাজকুমারকে এই রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষেক করালাম। রাজ্যের ভালো মন্দ সবকিছু আজ থেকে নতুন রাজার হাতে। জয়, নতুন রাজার জয়। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিষ্ঠার সাথে তোমাদের সেবা করতে পারি। সবাই নতুন রাজার জয়ধ্বনি দিতে থাকে। সেখান থেকে বেরিয়ে যায়। রাজা তার রাজ্যের সকল কাজকর্ম শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে রানী এসে বলতে থাকে, বাবা টোনা, আমাদের রাজ্য অনেক দামি, কারণ আমাদের এই রাজপ্রাসাদের একটা কক্ষের নিচে এক সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের শেষে আছে এক কাচের বলয়। সেই বলয়ের মধ্যে আছে অলৌকিক ক্ষমতা। সেই ক্ষমতা যার হাতে যাবে সেই হবে অধিক শক্তির অধিকারী। তোকে অনেক সাবধানে এই রাজ্য রক্ষা করতে হবে। ঠিক আছে মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সব সামলে নিতে পারবো। আর একটা কথা বাবা, তুই একা কিছু করতে পারবি না, তোর বংশধরের প্রয়োজন আছে। তাই তোকে যে এবার বিয়ে করতে হবে। আমি পাশের জঙ্গলের রাজাকে তার কন্যাকে নিয়ে প্রাসাদে আসতে বলেছি। আগামীকাল শুভ কাজটা সেরে ফেলতে চাই। মায়ের কথায় টোনা নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোরও হয়। এদিকে পাশের জঙ্গলের রাজা তার কন্যাকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। মহারানী, এবার হয়তো আমরা আসল কাজটা শুরু করতে পারি। হ্যাঁ রাজা মশাই, আপনি একদম ঠিক বলেছেন। বাবা টোনা, এই হারটা রাজকুমারীর গলায় পরিয়ে দে, আর রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দে। মায়ের কথা মতো রাজা রাজকুমারীকে যেই না হারটা পরাতে যাবে, তখনই সেখানে একটা সাধু বাবা এসে হাজির হয়। ভস্য, সব ভস্য। থামুন রাজামশাই, আপনি ওই রাজকুমারীকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। এ আপনি কি বলছেন সাধু বাবা? আর কেনই বা আপনি শুভ কাজে বাধা দিচ্ছেন বলুন তো? আমি কি আর সাধে বাধা দিচ্ছি? আপনার ছেলের কুকপাল, কারণ তার কপালে যে পত্নী বিয়োগের চিহ্ন আছে। সে যেই মেয়েকেই বিয়ে করবে সেই মেয়েই মারা যাবে। আপনি তাহলে কেন জেনে শুনে অন্যের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন বলুন? কি এত বড় ধোঁকা আমার সাথে? আমি এই বিয়ে কিছুতেই করব না। হ্যাঁ মা, চল, এসব প্রতারক পাখিদের প্রাসাদে আর এক মুহূর্ত থাকা চলবে না। রাজা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে রানী মহা চিন্তায় পড়ে যায়। বাবা টোনা, এবার কি হবে? আমি যদি তোর বিয়ে দিতে না পারি তাহলে তো তোর বংশধর আসবে না। বংশধর না এলে তো রাজ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে বাবা। সব পাখিরা কত বোকা, কত সহজে আমার ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে আমার শক্তি অর্জন থেকে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। রাক্ষস হাসতে হাসতে তার গুহায় চলে যায় আর নিজের তপস্যায় মগ্ন হয়ে পড়ে। ধীরে ধীরে রাজার মন্দ কপালের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এরপর একদিন রাজা তার রাজ্যে বের হয়। তাকে দেখে সবাই বলতে থাকে, এই মেয়েরা, তোরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যা। একবার যদি অলক্ষণে রাজার চোখ তোদের উপর পড়ে তাহলে তোদের কপালে শনি দেখা দিবে, বুঝেছিস? তুমি একদম ঠিক বলেছো। আমরা চাই না কিছুতেই আমাদের কপালে শনি ধরুক। এই বলে সব পাখিরা নিজেদের ঘরে ঢুকে যায়।
আর রাজা তার প্রজাদের এমন আচরণে ভীষণ কষ্ট পায়। সব কষ্ট চাপা রেখে প্রজাদের বলতে থাকে, তোমরা সবাই শোনো, উত্তরের জঙ্গলে পানির অভাব দেখা দিয়েছে। আমাদের সবাইকে সেখানে গিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। তাই আমি তোমাদের সাহায্য কামনা করছি। যে রাজার কপালে শনি, আমরা সেই রাজার শাসন মানি না, মানবো না। এই চল, তোরা সবাই এখান থেকে চল। রাজাকে অপমান করে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজা প্রাসাদে ফিরে আসে আর নিজেকে ঘরবন্দি করে রাখে। আর তা দেখে রানী ভীষণ রেগে যায়। আমি তোকে অভিষেক করিয়েছি রাজ্য শাসন করার জন্য, আর তুই কিনা রাজ্যের সব কাজ বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস। মা, তুমি তো জানোই আমাকে কেউ পছন্দ করে না, আমার শাসন মানতে চায় না। সেখানে আমি কি করে সবাইকে শাসন করব বলো? আর তাই তো আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। তুই রাজা, আর তোকে রাজার মতোই থাকতে হবে। তোকে কড়া শাসন করতে হবে, এই আমি বলে দিলাম। রানী তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। আর রাজা মায়ের এমন কথায় আরো বেশি কষ্ট পায় আর মনের দুঃখে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি যে আটকা পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও। কেউ বিপদে পড়েছে মনে হচ্ছে, আর আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। রাজা শব্দের অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। তখনই সেই মানুষ ছানাটাকে দেখতে পায়। ছোট্ট ছানা, তুমি এখানে কিভাবে আটকা পড়লে বলো তো? আমি আমার বাবা মার সাথে যাচ্ছিলাম। কিছু মানুষ এসে আমার বাবা মাকে মিথ্যে বলে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমাকে জালে বন্দি করে এখানে রেখে যায়। জানি না ওরা 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 আমার বাবা মায়ের সাথে কি করেছে। আহারে, তুমি একদম কেঁদো না। আমি তোমাকে এক্ষুনি জাল থেকে বের করে দিচ্ছি। তারপর তুমি আর এক মুহূর্ত দেরি না করে থানায় চলে যাবে। আর সেখানে থাকা পুলিশদের সাহায্যে তুমি তোমার মা বাবাকে খুঁজে বের করতে পারবে। এরপর টোনা দ্রুত জাল থেকে বাচ্চাটিকে বের করে। বাচ্চাটিও টোনাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই জগতে কতই না প্রাণী বিপদের মুখে পড়ে আছে, আর আমার কপালটাই তো কত খারাপ। এই বলে মুচকি হেসে টোনা প্রাসাদে ফিরে আসে। তার মাথার মুকুট খুলে রেখে ঘরে থাকা একটা বাঁশি নিয়ে বেরিয়ে পড়ে। কে গো তুমি? এত মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছ? তোমার বাঁশির সুরে যে আমি পুরো মাতাল হয়ে গেছি। আমি তো পোড়া কপালি, আমার বাঁশির সুরেও আবার কারো মন কাটতে পারে? এ তো আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। যাই হোক, আমার পরিচয়, আমি একজন বাঁশিওয়ালা। কিন্তু তুমি কে? আমি হলাম 2 জিলাপি দোকানের মালিক। ওই তো পাশেই আমার দোকান। চলো না, তোমাকে আমার দোকানের কিছু জিলাপি খাওয়াই। একবার যদি তুমি আমার দোকানের জিলাপি খাও তাহলে বারবার খেতে চাইবে। টোনা টুনির কথায় বারণ করলো না, টুনির সাথে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে কি যেন মনে মনে ভাবতে থাকে। মেয়েটা হয়তো আমাকে চেনে না, তাই আমার সাথে এত ভালো আচরণ করছে। যাই হোক, ওর সাথে এখন আমার যাওয়া একদম যাবে না। এই মেয়ে শোনো, আমি এখানেই বসে আছি। তুমি বরং গিয়ে তোমার দোকান থেকে আমার জন্য জিলাপি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই যাবো আর আসবো। টুনি টোনাকে রেখে জিলাপি আনতে যায় আর টোনা গাছের নিচেই দাঁড়িয়ে থাকে। এমন সময় পুরো জঙ্গল কাঁপতে শুরু করে। এ কি হলো? পুরো জঙ্গল এভাবে কেন কাঁপছে? প্রাসাদ থেকে এত চিৎকারই বা কেন আসছে? ওখানে কি কোনো অঘটন ঘটলো না তো? শয়তান রাক্ষস, তুই আবার আমার মাকে কেন বেঁধে রেখেছিস? ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার মাকে। তোর মাকে ছেড়ে দিলে যে আমি আমার শক্তির উৎস খুঁজে পাবো না। ওই শক্তির উৎস তুই কোথাও খুঁজে পাবি না। ওগুলো সব আমাদের বংশধররা পাবে। বংশধর? হ হ হ হ হ।
আমি তো তোদের সেই বংশধর আসার পথটাই বন্ধ করে দিয়েছি। হ হ হ হ হ। তুই আমার বংশধর আসা কিভাবে বন্ধ করেছিস বল? সেদিন তোর ছেলের বিয়েতে যে সাধু এসেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি। তোর ছেলের কপাল অনেক ভালো, কিন্তু আমি সেদিন মিথ্যে পত্নী বিয়োগের কথা বলেছিলাম, আর তোরা তাই বিশ্বাস করেছিস। হা 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 হা। শয়তান মিথ্যেবাদী, তোর মৃত্যু আজ আমার হাতে। এই বলে টোনা উড়ে গিয়ে তলোয়ার নিয়ে আসে, আর রাক্ষসও টোনার সাথে লড়াই করতে শুরু করে। তোর শক্তি আর কোনোভাবেই কাজ করবে না, এবার দেখবি শুধু আসল খেলা। এই বলে টোনা রাক্ষসকে আঘাত করতে থাকে। এক একটা তলোয়ারের আঘাতে রাক্ষসের শক্তি আরো কমতে থাকে। আহ, আমি কিছুতেই আর আমার শক্তিকে কোনো কাজে লাগাতে পারছি না। এভাবে হেরে যাওয়া আমি আর কিছুতেই মানতে পারছি না। আহ! রাক্ষস চিৎকার করতেই থাকে, কিন্তু টোনা আর কোনোভাবেই থামে না। তাদের ঐতিহ্যবাহী আশীর্বাদী তলোয়ার দিয়ে রাক্ষসকে আঘাত করে। রাক্ষস তক্ষুনি পুড়ে ছাই হয়ে যায়। মা, আমাদের আর কোনো ভয়ই থাকলো না। এবার আমরা আমাদের রাজ্য আর অলৌকিক ক্ষমতা সবই রক্ষা করতে পারবো। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলেছিস। আসলে মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কাজ করতে চাইলে সেই কাজ কখনোই সফল হয় না। রাক্ষস যদি মিত্রতা করত, সবাইকে সাহায্য করার প্রতিজ্ঞা করত, কারো কোনো ক্ষতি না করত, তাহলে আমি নিজ ইচ্ছায় রাক্ষসের হাতে শক্তিগুলো তুলে দিতাম। কিন্তু রাক্ষস তো আর সেটা বুঝলো না, ও ধ্বংস হয়েছে। অনেক ভালো হয়েছে মা। হ্যাঁ বাবা, কিন্তু এখন তোকে বিয়ে করতে হবে। আমার অনেক বয়স হয়েছে, যখন তখন আমার মৃত্যু হতে পারে। তার আগে তুই রানী নিয়ে আয় বাবা। মা, এক সাধারণ ঘরের মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি ওই সাধারণ মেয়েকেই এই প্রাসাদের রানী করতে চাই মা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর মায়ের সম্মতি নিয়ে টোনা টুনিকে বিয়ে করে আর সংসার করতে থাকে। ওইদিকে রাজার স্ত্রী বেঁচে থাকার কারণে সবার ভুল ভেঙে যায়। আমরা আমাদের রাজাকে ভুল বুঝেছিলাম। আমরা আমাদের রাজার কাছে ক্ষমা প্রার্থী, আর এরপর থেকে আমরা আর কোনোদিনও রাজার অবাধ্য হব না। রাজার শাসন মেনেই চলবো। সবাই নিজেদের ভুল বুঝে রাজাকে মেনে নেয়। আসলে আমাদের কখনোই প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করতে নেই। এতে করে সহজ বিষয়ও অনেক জটিল হয়ে যায়। তাই আমরা কারো কথা বিশ্বাস না করে প্রমাণে বিশ্বাসী হব, কান কথাকে না প্রমাণ করব। হিমানি জঙ্গলে নানা রকমের পাখির বসবাস ছিল। নানা ধরনের পাখির মধ্যে একটা পায়রা থাকতো। পায়রার একটি ছোট্ট ছানা ছিল। পায়রা তার ছোট্ট ছানা পালিকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটাতো। মা, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে গো। আমি কিছু খেতে দাও না মা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা রে, তোকে আমি এখন কি খেতে দেই বলতো? ঘরে তো কোনো খাবারই নেই। আচ্ছা মা, তুই বরং এক কাজ কর, তুই একটু জল খেয়ে নে আর আমি কাজে যাই। দেখি কাজ শেষ করে মালকিনকে বলে একটু খাবার চেয়ে আনবো, কেমন? মা, সামান্য জল খেয়ে কি আর খিদে মিটে বলো? কিন্তু কি আর করব, আমি আপাতত না হয় এই জলটুকুই খেয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি কাজে যাও মা, আর কাজ শেষে আমার জন্য একটু খাবার নিয়ে আসো, ঠিক আছে? আর একটা কথা মা, একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, কেমন? এরপর পায়রা কাজে চলে যায়, আর ছোট্ট পালি তার মায়ের খাবার নিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর পায়রা কাজে যাওয়ার পর তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে। মালকিন, আমার তো সব কাজ শেষ, এবার তবে আমি বাসায় যাই। আর একটা কথা মালকিন, ঘরে কোনো খাবার নেই। বাচ্চা মেয়েটাকে নিয়ে খুব ঝামেলায় পড়েছি। এমনকি মেয়েটা আমার সকাল থেকে না খেয়েই আছে। দয়া করে মালকিন, আমায় একটু খাবার দেন না, মেয়েটাকে যে আশা দিয়ে এসেছি। তোর এসব অজুহাত আমার আর ভালো লাগে না রে। 2 দিন 4 দিন পর পর তোর ঘরে খাবার থাকে না,
ছানা নাকি না খেয়ে থাকে। আর তোকে এমন খাবার দিতে দিতে তো আমার সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে রে। এসব কথা বলে কাকুলি সামান্য উচ্ছিষ্ট খাবার এনে পায়রাকে দেয়। আর পায়রা সেই খাবারটুকু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর যেতে যেতে পায়রা ভাবতে থাকে, পোড়া কপাল আমার, মালকিন একটু বেঁচে যাওয়া খাবার দেয় আর তার বিনিময়ে যে কত কথা শোনায়। আর ভগবানও যে কেন আমাকে এত গরিব বানিয়েছে। মালকিনের লাঠি চাটা খেয়ে কাজ করি, আবার একটু কিছু চাইলেও কত কথা শোনায়। এসব ভাবতে ভাবতে পায়রা উঠছিল, কিন্তু হঠাৎই একটা চিল এসে পায়রার কাছে থাকা খাবারে ছো মেরে নিয়ে চলে যায়। আর পায়রা ওই চিলের পিছু নেয়। এই শয়তান চিল, দাঁড়া বলছি, নিয়ে যাস না আমার খাবারটুকু। ছানাটা যে আমার না খেয়ে আছে, দয়া করে ফিরিয়ে দে আমার খাবার। এসব বলতে বলতে পায়রা চিলের পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতেই চিলটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর পায়রা অদ্ভুত রকমের 3 রাস্তার সামনে চলে যায়। আর 3 রাস্তার সামনে গিয়ে পায়রা চিলকে না পেয়ে বসে কাঁদতে থাকে। এই চিল, তুই কি করলি রে? আমার ছানাটা যে ঘরে না খেয়ে পড়ে আছে। এবার আমি ঘরে গিয়ে ছানাকে কি জবাব দিব? আর এখানে তো 3টি রাস্তা, না জানি চিল কোন রাস্তায় গেছে। এখন আমি কোন রাস্তায় যাব? এসব বলে পায়রা কাঁদতে থাকে। আর ঠিক তখনই পায়রার সামনে 3 রাস্তায় 3 জন টুনি কন্যা দৃশ্যমান হয়। আর এসব দেখে তো পায়রা ভীষণ অবাক হয়। এসব কি হচ্ছে? এ তো দেখছি 3 রাস্তায় 3 কন্যা, কিন্তু এই 3 কন্যা কোথা থেকে এলো? আর রাস্তায় বা কোথা থেকে এলো? পায়রার এসব কথা শেষ হতে না হতে 3 রাস্তায় থাকা 3 কন্যার মধ্যে প্রথম কন্যা কথা বলে ওঠে। 3 রাস্তায় তোমাকে স্বাগত। আমরা 3 রাস্তার 3 কন্যা। আমরা সবকিছু জানি আর দেখতে পাই, তাই আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমরা অসহায় আর সৎদের সাহায্য করি। যাই হোক, আসল কথায় আসি, তুমি যদি আমার রাস্তায় আসো তবে অনেক সোনা রূপা পাবে। না না, তুমি আমার কথা শোনো, তুমি আমার রাস্তা দিয়ে এসো, তবে তুমি অনেক হিরে জহরত পাবে জানো। আর সেগুলোর সাহায্যে তুমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবে। দ্বিতীয় কন্যার কথা শেষ হতে না হতেই তৃতীয় রাস্তার তৃতীয় কন্যা কথা বলে ওঠে। আমি তোমায় প্রথম কন্যা দ্বিতীয় কন্যার মতো অত দামি কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ, তুমি আমার রাস্তা দিয়ে এসো, তবে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এবার তুমি ঠিক করো, তুমি কোন রাস্তায় যাবে? এইসব কথা বলে 3 রাস্তার 3 কন্যা অদৃশ্য হয়ে যায়। আর 3 রাস্তার 3 কন্যার কথা শুনে পায়রা বেশ চিন্তায় পড়ে যায়। আর অনেক ভাবনা চিন্তা করার পর পায়রা তৃতীয় রাস্তা দিয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে যাওয়ার পর পায়রা রাস্তার মাথায় অনেক সোনা দানা, টাকা পয়সা ও খাবার পায়। হে ভগবান, এত কিছু! এসব কি তবে আমার জন্যই নাকি? যাই হোক, এসব জিনিস পেয়ে বড্ড উপকার হলো। এসব আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এসব কথা বলে পায়রা সেসব জিনিস নিয়ে বাসায় চলে যায়। আর খাবারগুলো থেকে কিছু খাবার পালিকে খেতে দেয়। আর পালি খুশি মনে খাবার খায়। এরপর পায়রা এসব জিনিসের দ্বারা নিজের অনেক উন্নতি করে। আর কাকুলির বাসার কাজও ছেড়ে দেয়। কি ব্যাপার রে পায়রা, তুই আমার বাসায় কাজে যাচ্ছিস না কেন বলতো? আর তোর বাসায় এত উন্নতি করলি কি করে তুই? আলাদিনে চেরাগ পেয়েছিস নাকি? হ্যাঁ। এরপর পায়রা কাকুলিকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে কাকুলির মনে মনে ভীষণ লোভ হয়। কিন্তু পায়রাকে কাকুলি কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায়। পায়রা আমার বাড়ির কাজের লোক হয়ে আজ আমার থেকেও অনেক বড় লোক হচ্ছে। না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমিও ওই 3 রাস্তার ওই 3 কন্যার কাছে যাব আর অনেক সোনা, হিরে, টাকা পয়সা নিয়ে আসব। তখন আমি পায়রার থেকে আরো অনেক বড় লোক হব। এসব ভেবে কাকুলিও অসহায় গরিব সেজে ওই 3 রাস্তার সামনে যায়।
আর ওখানে বসে ঢং করে কাঁদতে থাকে। আর এর কিছুক্ষণ পরে সেই তিন কন্যা প্রকট হয় আর পায়রার মতো কাকুলিকে একই রকম কথা বলে, তারপর অদৃশ্য হয়ে যায়। আর তিন কন্যার মুখে সোনার দানা হিরে জহরতের কথা শুনে তো কাকুলির লোভ দ্বিগুণ বেড়ে যায়। প্রথম কন্যা তো সোনা দানা দিতে চাইলো, আর তৃতীয় কন্যা প্রয়োজনীয় জিনিস দিতে চাইলো। তবে তো আমার দ্বিতীয় রাস্তায় যাওয়া উচিত, কারণ দ্বিতীয় কন্যা তো হিরে জহরত টাকা পয়সা এসব দিতে চাইলো, আর সোনা দানা প্রয়োজনীয় জিনিসের থেকে হিরে জহরতের মূল্য অনেক বেশি। তাই এখন আমি দ্বিতীয় রাস্তা দিয়ে যাব। এই কথা বলে কাকুলি দ্বিতীয় রাস্তার দিকে যেই না তার পা বাড়ায়, আর দ্বিতীয় রাস্তা একটা বড় গর্তে পরিণত হয়। আর সেই গর্তেই কাকুলি পড়ে মারা যায়। আর কাকুলি তার লোভের শাস্তি পেয়ে যায়। একটা বড় বন ছিল, সেই বনে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। সেই বনে বাসা বুনেছিল টোনা আর টুনি পাখি। তারা তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। তাদের তিনজনের ছিল হাসি খুশির সংসার। কিন্তু হঠাৎই একদিন টুনি অসুস্থ হয়ে মারা যায়। আর ছোট্ট টুনটুন মাকে হারিয়ে সব সময় কাঁদতো। একদিন টুনটুন টোনাকে বলে, বাবা, ও বাবা, আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না বাবা। তুমি আমাকে একটা নতুন মা এনে দাও না, আমি মায়ের সাথে খাবো, ঘুমাবো আর অনেক মজা করবো বাবা। মারে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি মা। তবে মা তুই কোনো চিন্তা করিস না, আমি যে করি হোক তোর সব কষ্ট দূর করে দেব। এবার তবে আমি দানা আনতে যাই, কেমন? এরপর টোনা দানা আনতে যায়। এভাবেই টুনটুন সব সময় টোনাকে নতুন মা আনার কথা বলতো। আর মেয়ের দেখাশোনা করার জন্য টোনা মিনুটুনিকে একদিন বিয়ে করে বাসায় নিয়ে আসে। আর নতুন মাকে দেখে তো টুনটুন অনেক খুশি হয়। সে কি বাবা, তুমি আমার জন্য এই নতুন মাকে নিয়ে এসেছো? তুমি অনেক ভালো বাবা। এসো নতুন মা, ঘরে এসো। আজ থেকে তুমি হলে আমার নতুন মা। হ্যাঁ সোনা, আজ থেকে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে। আর তুমি তোমার আগের মায়ের জন্য একদম কষ্ট পেও না, কেমন? কারণ আজ থেকে আমি তোমার নতুন মা। মা আর মেয়ের এমন ভালোবাসা দেখে টোনা অনেক খুশি হয় আর খুশি মনে দানা আনতে যায়। আর দানা আনতে যাওয়ার পরপরই মিনু টুনটুনির আচরণ একদম পাল্টে যায়। এই শয়তান মেয়ে, তুই কি ভেবেছিস তুই আমাকে মা বলে ডাকলেই আমি তো নিজের মা হয়ে যাব নাকি? শোন, আমি তোর কোনো মাটা নই, বুঝলি? আজ থেকে তোকে আমি যা বলবো তুই তাই করবি, নইলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। সে কি মা, তুমি তো একটু আগেই ভালো ব্যবহার করলে আমার সাথে, তাহলে এখন তোমার কি হলো মা? তবে কি তুমি বাবার সঙ্গে নাটক করছিলে মা? সে আমি যাই করি না কেন, শোন, আজ থেকে তুই আমার কথায় উঠবি আর বসবি, বুঝলি? আর তা না করলে আমি তোকে মেরেই ফেলবো। যা, বাসার সব কাজগুলো কর, আর সেটা তোর বাবা আসার আগে। আমি তোকে দিয়ে কাজ করাবো, সেটা যেন তোর বাবা বুঝতে না পারে, বুঝেছিস? এরপর থেকে মিনু টুনি সব সময় টুনটুনের সাথে খারাপ আচরণ করত। আর এগুলো টোনা কিছুই জানতো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর মিনু টুনি বাসায় একটা সুন্দর ডিম দেয়। ডিম দিয়ে মিনু টুনি অনেক খুশি ছিল। আর তার কদিন পরে সেই ডিম ফুটে একটা সুন্দর মেয়েছানা বের হয়। এরপর থেকে টোনা মিনু টুনি আর দুই মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতো। কিন্তু হঠাৎই একদিন টোনা মারা যায়। আর সেই দিন থেকে টুনটুনের উপর মিনু টুনির অত্যাচার দ্বিগুণ হারে বেড়ে যায়। হে ভগবান, এটা তুমি কি করলে? বাবা বেঁচে থাকতেই নতুন মা আমাকে অত্যাচার করতো, এখন তো বাবাও মারা গেল, তাহলে তো মা আমার উপর আরো অনেক অত্যাচার করবে। টুনটুন যখন এসব বলে কাঁদছিল, তখনই সেখানে মিনু টুনি চলে আসে। এই যে হতচ্ছাড়ি, এভাবে আর ন্যাকা কান্না না করে যা, বন থেকে কিছু দানা খুঁজে আনতো। আমার ছোট্ট মেয়েটার যে অনেক খিদে পেয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? যা, যেটা বললাম না, যা বলছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বোনের জন্য দানা খুঁজে আনছি।
বোনকে যে আমি অনেক ভালোবাসি মা। হয়েছে হয়েছে, আমার মেয়েকে তোর ভালোবাসতে হবে না। আমার মেয়েকে আমি নিজেই ভালোবাসতে পারি, তোর মতো মেয়ের ভালোবাসা চাই না। যা দানা আনতে যা। এরপর ছোট্ট টুনটুন দানা আনতে যায় আর অনেক খুঁজে দানা নিয়ে আসে। তখন দানাগুলো নিয়ে মিনুটুনি তাড়াতাড়ি তার নিজের ছানাকেই খেতে দেয়। তখন টুনটুন একটু খেতে চাইলে মিনুটুনি বলে, শোন, এখন একদম খাবার চাইবি না, বুঝলি? আগে আমার মেয়েটা খাবে, তারপর যদি থাকে তখন সেটা তুই খাস। এখন যা তো এখান থেকে। একদিন সুখী পায়রা আসে তাদের বাসায়। কি গো মিনুটুনি, দুই মেয়েকে নিয়ে ভালোই আছো তাই না? জানো, টুনি মারা যাবার পর আমরা ভেবেছিলাম টোনা দ্বিতীয় বিয়ে করলে সে আমাদের টুনটুনকে দেখতেই পারবে না, কিন্তু তোমাকে দেখে আমাদের সে ভুলটা ভাঙলো। তা ভালো আছো তো? হ্যাঁ গো বোন, তোমাদের আশীর্বাদে দুই মেয়েকে নিয়ে আমি ভালোই আছি। আমি আমার নিজের মেয়ের চেয়ে টুনটুনকে বেশি ভালোবাসি, জানো? ওকে আমি খুব ভালোবাসি। ঠিক আছে বোন, তাহলে আমি আসি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবেই সবার সামনে ভালো থাকলেও মিনুটুনি আড়ালে টুনটুনের সাথে অনেক খারাপ আচরণ করত। একদিন মিনুটুনি টুনটুনকে বলে, শোন টুনটুন, আমি একটু বাইরে যাচ্ছি, বুঝলি? তুই তোর বোনকে দেখে রাখবি আর সময় মতো খাবার খাওয়াবি বলে দিলাম। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোনকে সঠিক সময়ে খাইয়ে দিব। তুমি যাও। তখন মিনুটুনি বাইরে চলে যায়। আর কিছু সময় পরেই টুনটুন তার বোনকে খাওয়াতে চায়, কিন্তু ছোট্ট ছানা কিছুই খেতে চায় না। না করিস না বোন, খেয়ে নে। তুই না খেলে মা এসে আমাকে অনেক মারবে। খেয়ে নে বোন, খেয়ে নে। তোকে বললাম না আমি খাবো না, আমি এখন কিচ্ছু খাবো না। তবুও তুই আমায় কেন জোর করছিস বল? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে ছোট্ট ছানাটি টুনটুনের হাত থেকে খাবারগুলো নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে মিনুটুনি চলে আসে। তখন ছোট্ট ছানাটি বলে, মা মা, জানো আমি কখন থেকে দিদির কাছে খাবার চাইছি, কিন্তু দিদি আমাকে কোনো খাবার দিচ্ছে না। যখন আমি নিজেই খাবার নিয়ে এলাম তখন দিদি আমার হাত থেকে খাবারগুলো ফেলে দিল। মা, কি তুই আমার মেয়ের মুখের খাবার কেড়ে নিয়েছিস? এত বড় সাহস তোর! দাঁড়া, বড্ড বার বেড়েছে তাই না? এখন তোকে আমি দেখাচ্ছি মজা। তখন টুনটুন অনেক বোঝালেও মিনুটুনি তার কোনো কথাই শোনে না। আর টুনটুনকে ধরে নিয়ে একটা বড় গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর একটা বড় লাঠি দিয়ে মারতে থাকে। আর মারের আঘাতে ছোট্ট টুনটুন অনেক কাঁদতে থাকে, কিন্তু মিনুটুনি তবুও তাকে মারতেই থাকে। আর ঠিক তখনই সেখানে টুনটুনের নিজের মায়ের আত্মা চলে আসে আর মিনুর নিজের ওই ছোট্ট ছানাটার গলা টিপে ধরে। টুনটুনের মায়ের আত্মাকে ওভাবে দেখে মিনু টুনটুনি তো অনেক অবাক হয়ে যায়। তার নিজের ছানার এমন কষ্ট দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন টুনটুনের মায়ের আত্মা বলে, খুব তো আমার মেয়েকে জ্বালিয়েছিস, এখন অত্যাচার করছিস। এখন তোর মেয়েকে আমি মেরেই ফেলবো, তারপর বুঝবি নিজের মেয়ের সাথে এমনটা করলে কেমন লাগে। নিজের মেয়েকে এত কষ্টে দেখলে তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লেগেছে, তাই আমি এসেছি তোকে শাস্তি দিতে। তুই যদি আমার মেয়েকে না ছাড়িস তবে তোর ছানাকেও আমি মেরে ফেলবো। না না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে মেরো না। আমি তোমার মেয়েকে ছেড়ে দিচ্ছি। মা, তুমি বোনকে মেরো না মা, বোনকে ক্ষমা করে দাও। টুনটুনের এমন কথা শুনে টুনটুনের মা টুনি বলে, দেখেছিস আমার মেয়েকে কত অত্যাচার করেছিস তুই, তবু আমার মেয়ে তোদের ক্ষমা করতে বলছে। দেখ আমার মেয়েকে, ও কত মহৎ। আর তোরা তোরা তার সাথে কত অত্যাচার করেছিস। তোরা এত নিষ্ঠুর কি করে হতে পারলি? তারপর মিনু টুনটুনি ওর ভুল বুঝতে পারে আর টুনটুনও তার মায়ের কাছে ক্ষমা চায়। তারপর টুনটুনের মা তাদের ক্ষমা করে দিয়ে চলে যায়। এরপর থেকে মিনু টুনটুনি টুনটুনকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতো আর নিজের মেয়ে ও টুনটুনকে নিয়ে অনেক সুখেই তার দিন কাটাতো।